এখানে কাইনেটিক ফ্রিকশন এবং স্ট্যাটিক ফ্রিকশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। একটু খেয়াল করো এই চিত্রটিতে এক্স এক্সিস বরাবর হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স নেওয়া হয়েছে। ঠিক আছে, এখন দেখো স্ট্যাটিক ফ্রিকশন যখন কাজ করবে একটা বস্তুতে তখন কি হচ্ছে, যখন আমি অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি, ধরো 10 নিউটন অ্যাপ্লাইড ফোর্স দিলাম, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 10 নিউটন। 20 নিউটন দিলাম, 20 নিউটন, কারণ আমরা জানি স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কি অ্যাডজাস্টেবল ফোর্স। বস্তুকে রেস্টে রাখার জন্য সে একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম মান পর্যন্ত স্থির থাকে। তাহলে কি হবে, এখানে আমরা স্ট্যাটিক ফ্রিকশন কেমন পাবো, একটা স্ট্রেট লাইন পাবো। হ্যাঁ, মূল বিন্দু একটা স্ট্রেট লাইন পাবো, কারণ হচ্ছে আমি যত অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি একটা নির্দিষ্ট মান পর্যন্ত ঠিক সেই পরিমাণ কি পাচ্ছি, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স পাচ্ছি। ঠিক আছে, সেখানে বস্তুটা রেস্টে থাকবে, কোনো মোশন হবে না একটা নির্দিষ্ট মান পর্যন্ত। আমরা সেই মানটিকে আমরা কি বলবো, সেই মানটা হচ্ছে আমাদের কি লিমিটিং মান, লিমিটিং ফ্রিকশনাল মান। এই পর্যন্ত কোনো আমাদের মুভমেন্ট নাই। একটা নির্দিষ্ট মান 50 পর্যন্ত গেল, 50 নিউটন পর্যন্ত। এরপরে কি হলো, অ্যাপ্লাইড ফোর্স 50 দেওয়া হলো, স্ট্যাটিক ফোর্স 50। এখন ওই দুই সারফেসের মধ্যে এটাই হচ্ছে স্থির রাখার জন্য এটাই হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। এরপরে 50 থেকে যদি 51 নিউটন অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হয় তখন বস্তুটি কি হলো, তার ফ্রিকশনাল ফোর্স কমে গেল এবং বস্তুটি মুভ করা শুরু করলো, সেখানে তার মোশন হয়ে যাবে, তখন সেখানে কাজ করবে কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, এখন এমন একটা পয়েন্ট যে পয়েন্টে কি হচ্ছে, বস্তুটা মুভ করা শুরু করছে, সেই পয়েন্টকে আমরা থ্রেশহোল্ড পয়েন্ট এবং থ্রেশহোল্ড অফ মোশনও আমরা বলতে পারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে স্ট্রেট লাইন থাকছে, এরপরে হচ্ছে কি কমে যাচ্ছে, নির্দিষ্ট মানের পর ফ্রিকশনাল ফোর্স কমে যাচ্ছে এবং সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে। এখন যদি স্পিড অনেক বেশি বেড়ে যায় তখন ফ্রিকশনাল ফোর্স আবার একটু কমে যাবে, আবার হচ্ছে কনস্ট্যান্ট মানে পৌঁছে যাবে। তো এই বিষয়টি এখানে বলা হয়েছে। এখানে আমরা মূলত আলোচনা করব হচ্ছে ফ্রিকশনাল ফোর্স একটি নন কনজারভেটিভ ফোর্স। তাহলে যেহেতু নন কনজারভেটিভ ফোর্সের কথা বলা হচ্ছে, তাহলে আমাদের জানতে হবে যে কনজারভেটিভ ফোর্স কি। তার মানে দুটো বিষয় ফোর্স সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেমন কনজারভেটিভ ফোর্স কি, নন কনজারভেটিভ ফোর্স কি, এরা কোন কোন প্রপার্টিস মেনটেন করে চলে এবং কেনই বা এদিকে আমরা কনজারভেটিভ এবং নন কনজারভেটিভ বলছি। তো সেই জন্য আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স আমি সেই ফোর্সগুলোকে বলবো যাদের দ্বারা যে কাজ হবে বা ওয়ার্ক ডান হবে, সে ওয়ার্ক ডানটা কখনো পথের উপর ডিপেন্ড করবে না। কিসের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করবে হচ্ছে কি ইনিশিয়াল, বস্তুটির ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরে। একটি বস্তুকে এ থেকে যদি বি তে আমি যেভাবেই নেই না কেন, বস্তুটি দ্বারা যে ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান সেম হবে। যেমন এখানে একটি চিত্র দেওয়া আছে, একটি চিত্র দেখো, একটি বস্তুতে কি কনজারভেটিভ ফোর্স দিয়ে বস্তুটিকে এ থেকে বি তে নেওয়া হচ্ছে, তাহলে এটা 1 নাম্বার পথ। আবার এ থেকে 2 নাম্বার পথে বি তে নেওয়া হচ্ছে, আবার 3 নাম্বার পথেও কি বি তে নেওয়া হচ্ছে। তাহলে দেখা যাবে এই যে যদি ফোর্স যদি কনজারভেটিভ ফোর্স হয়ে থাকে তাহলে এর দ্বারা ওয়ার্ক ডান কি সমান হবে W1 ইকুয়াল টু W2 এবং W3 হবে। তার মানে হচ্ছে কনজারভেটিভ ফোর্স হচ্ছে রিভার্সেবল, এটি কোনো পথের উপর ডিপেন্ড করে না, এটি শুধুমাত্র ডিপেন্ড করে বস্তুটির ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরে। আর কনজারভেটিভ ফোর্স কোনগুলো, আমরা খুব দেখি যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এগুলো হচ্ছে গ্র্যাভিটেশনাল। এখানে একটু খেয়াল করো যে এখানে আমি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যে একটি কনজারভেটিভ ফোর্স,
এই বিষয়টি নিয়ে এখানে একটু আলোচনা করব, কারণ তোমাদের যে বিষয়গুলো থাকতে পারে সেটা হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স কি, নন কনজারভেটিভ ফোর্স কি, এরপর আসতে পারে যে যে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারে যে উদাহরণের সাহায্যে কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্সকে ব্যাখ্যা করো এবং এদের প্রপার্টিস গুলো কি কি, কেন এদেরকে কনজারভেটিভ বলা হচ্ছে, নন কনজারভেটিভ বলা হচ্ছে এবং এদের মধ্যে পার্থক্যগুলো কি কি। হ্যাঁ, এই বিষয়গুলোই অবশ্য তোমাদের এখান থেকে থাকতে পারে। তো এখন আমরা বলতে পারি যে গ্র্যাভিটেশনাল ফোর্স একটি কনজারভেটিভ ফোর্স। কেন বলছি এই কারণে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এই কনজারভেটিভ ফোর্সের কি প্রপার্টিস গুলো মেনটেন করে চলে। তাহলে আমরা এখন দেখব যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে আদৌ কি কনজারভেটিভ ফোর্সের প্রপার্টিস গুলো মেনটেন করে চলে কিনা। এই জন্য আমরা কি করব, দেখতেছি যে আমরা জানি যে কনজারভেটিভ ফোর্স হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট না, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি পাথ ডিপেন্ডেন্ট হবে না। হ্যাঁ, সেটি হচ্ছে তার ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরেই ডিপেন্ড করবে। এই বিষয়টি আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। এই জন্য আমরা একটি এম ভরের কি করলাম, একটি বস্তু নিলাম, তাকে মনে করছি যে কি এই অবস্থান থেকে অনুভূমিক আনত তল বরাবর এই অবস্থান থেকে সি অবস্থানে নিয়ে গেলাম। তাহলে হচ্ছে দেখো তার ডিস্টেন্স কোন দিকে, এল এই দিকে, হ্যাঁ এল বরাবর, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে কি নিচের দিকে এমজি। তাহলে একটু খেয়াল করো এই যে এমজি আর এই এসি এদের মধ্যবর্তী এসি, এই এসি দূরত্ব হচ্ছে এল, বস্তুটিকে নিয়ে যাওয়া হচ্ছে এসি বরাবর আর ফোর্স কাজ করছে নিচের দিকে এমজি বরাবর। তাহলে তাদের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা পথ 1 এর জন্য যে ওয়ার্ক ডান হবে সেটা কি হবে, W1 ইকুয়াল টু হচ্ছে Fs cos থিটা। ঠিক আছে, এখন F মানে হচ্ছে mg আর হচ্ছে দূরত্বটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে সরণ হচ্ছে কত L আর cos 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি মাইনাস mgl sin থিটা। তাহলে তোমরা একটু দেখো, খেয়াল করো যেদিকে কি হচ্ছে ডিসটেন্স যাচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে কি কাজ করতেছে, mg sin থিটা কাজ করতেছে, সেজন্য মাইনাস চিহ্ন। ঠিক আছে, তাহলে এই পথ মানে প্রথম পথের ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে মাইনাস mg l sin থিটা। এরপরে বস্তুটি থেকে a থেকে b তে নিয়ে যাব, b থেকে c তে নিয়ে যাব। তাহলে দ্বিতীয় চিত্রটির ক্ষেত্রে খেয়াল করো, যখন আমি অনুভূমিক বরাবর বস্তুটিকে নিয়ে যাচ্ছি তখন a থেকে b তে নিয়ে যাচ্ছি, তখন ডিসটেন্স সরণের সাথে ফোর্সের কোণ কত 90 ডিগ্রি। তার মানে যেদিকে সরণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স তার সাথে ঠিক ভার্টিক্যালি 90 ডিগ্রি করে কি করছে, কাজ করছে। তাহলে এর দ্বারা যে ওয়ার্ক ডান হবে সেটা হচ্ছে কি mgl cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মানে 0, তাহলে 0। তাহলে এই পথে যখন বস্তুটিকে নিয়ে যাব তখন তার দ্বারা কোনো কি হবে না, কাজ সম্পাদিত হবে না। এখন বস্তুটি যদি আমি b থেকে c তে নিয়ে যাই তখন কি হবে, তাহলে তার সরণ হচ্ছে কি, সরণ কত হবে, যেহেতু এসি বরাবর এল ছিল তাহলে এই এল এর এবি বরাবর উপাংশ হচ্ছে এল cos থিটা আর বিসি বরাবর উপাংশ হচ্ছে এল sin থিটা। তাহলে এই এল sin থিটা আর এমজি কাজ করছে তার ঠিক বিপরীত দিকে, তাহলে বিসি বা এল sin থিটা আর এমজি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই বস্তুটিকে বিসি বরাবর নিয়ে যেতে এল sin থিটা ডিসটেন্স নিয়ে যেতে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে কত হবে, mgl sin থিটা cos 180 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস mgl sin থিটা। তার মানে এখন আমরা কি করব, যে বস্তুটি AB এবং BC পথে মানে W2 পথে যে গেল তাহলে তার টোটাল ওয়ার্ক ডান কত হবে মাইনাস mgl sin থিটা। দেখো W1 ও আমরা কি পেয়েছি মাইনাস mgl sin থিটা, W2 আমরা mgl মাইনাস mgl sin থিটা পেয়েছি। তার মানে হচ্ছে সে পথ ডিপেন্ডেন্ট না, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে পথ ডিপেন্ডেন্ট না, সে যে ফাইনাল পজিশন এবং
ইনিশিয়াল পজিশনের উপরেই শুধুমাত্র ডিপেন্ড করে। নন কনজারভেটিভ ফোর্স বলতে আমরা এখন কি বুঝি সেটি দেখব। যে নন কনজারভেটিভ ফোর্স হচ্ছে সেই ফোর্স যার দ্বারা যদি কোনো ওয়ার্ক ডান হয়ে থাকে, ওয়ার্ক ডান হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট হবে। যে পথে লেংথ বেশি হবে সেই পথে কাজ বেশি পরিমাণে করতে হবে, আর যে পথে লেংথ কম হবে তার কাজের পরিমাণ কম করতে হবে। এছাড়া নন কনজারভেটিভ ফোর্সের মাধ্যমে যে ওয়ার্ক ডান হয়ে থাকবে সেটা হচ্ছে ক্লোজড পাথের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডানটা হচ্ছে কখনোই 0 হবে না, এবং এটি একটি হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। যে ফোর্সটুকু দ্বারা যে কাজটা হয়ে থাকে সেই কাজকে আমি সম্পূর্ণভাবে আর ফিরে পাবো না। এই কাজটার যে শক্তিটা সেই শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে, কিছু পরিমাণ শক্তি ক্ষয় হয়ে যাবে। এখন এই নন কনজারভেটিভ ফোর্স হচ্ছে কোন কোন ফোর্সগুলো? ফ্রিকশন ফোর্স, টেনশন ফোর্স, নরমাল ফোর্স, এই ফোর্সগুলো হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করব ফ্রিকশন ফোর্স যে একটি নন কনজারভেটিভ ফোর্স সেটি নিয়ে এখানে একটু আলোচনা করব। যেমন একটু খেয়াল করো যে এই যে চিত্রটিতে দেয়া আছে, একটি বস্তুকে আমরা হচ্ছে এ থেকে বি তে নিয়ে যাচ্ছি, তাহলে তার সরণ ঘটতেছে হচ্ছে এস বরাবর, আর ফোর্স কাজ করছে হচ্ছে তার বিপরীত দিকে। হ্যাঁ, মোশন একদিকে, আমরা জানি ফ্রিকশন ফোর্স তার ঠিক বিপরীত দিকে কাজ করে। তাহলে এখানে সরণ এবং ফোর্সের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের এ টু বি তে যেতে যে ওয়ার্ক ডান হয়েছে এই ওয়ার্ক ডান এর মান কত হবে? আমরা জানি এফ এস কস থিটা, তার মানে এফ এস কস 180 ডিগ্রি, তাহলে মাইনাস এফ এস কস 80 ডিগ্রি মানে -1, তাহলে হচ্ছে মাইনাস এফ এস আমরা পাবো। তাহলে এ থেকে বি তে যেতে আমাদের ওয়ার্ক ডান হবে ফ্রিকশনাল ফোর্স দ্বারা কি পাবো? মাইনাস এফ এস। ঠিক সেম আমরা যদি বি থেকে এ তে যাই তাহলে কি হয়? এখন মুভমেন্ট হচ্ছে কোন দিকে? বি থেকে এ এর দিকে, তাহলে এস একদিকে, সরণ হচ্ছে একদিকে, যেহেতু মুভমেন্ট একদিকে তার ঠিক তার বিপরীত দিকে হচ্ছে ফোর্স কাজ করবে। তাহলে এখানেও কি হচ্ছে? 180 ডিগ্রি কাজ করতেছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে। এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মাইনাস এফ এস, এ দ্বারা যে যে ওয়ার্ক ডান হবে সেটা। তাহলে টোটাল ওয়ার্ক ডান আমরা এই ক্ষেত্রে কত পাবো? পাবো হচ্ছে ডাব্লিউ এ টু বি, বি টু এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস টুয়াইস এফ এস পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফ্রিকশন ফোর্স একটি নন কনজারভেটিভ ফোর্স, সেটি হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট, শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরই সে ডিপেন্ড করে না। তার টোটাল নেট ফোর্স আমরা কি পাচ্ছি? মাইনাস 2 এফ এস পাচ্ছি। এখানে আমরা আরো বলবো যে নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি কাজ করে না, এবং এখানে নন কনজারভেটিভ ফোর্স যে ফ্রিকশনাল ফোর্স একটি নন কনজারভেটিভ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স কি করে? ফ্রিকশনাল ফোর্স হচ্ছে থার্মাল এবং আর হচ্ছে সাউন্ড এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়। এর যে এনার্জিটা, যেমন ধরো তোমরা যদি কোনো একটি ফ্লোরে যদি কোনো একটি কিছু টানো, কোনো একটি বস্তু টানো তখন একটা সাউন্ড হয়, তাহলে কিন্তু এই ফ্রিকশন ফোর্সটা কিন্তু সাউন্ড ফোর্সে রূপান্তরিত হচ্ছে। আবার দুটো হাত যদি একসাথে ঘর্ষণ করো, ঘর্ষণের ফলে কি হচ্ছে? কিছু ফোর্স থার্মাল এনার্জিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আবার খেয়াল করো কোনো একটি গাড়ি চলমান অবস্থায় আছে, কাইনেটিক ফ্রিকশন কাজ করছে ওখানে, এবং এটি কি করলো? থামিয়ে দেওয়া হলো, তাহলে এখানে কাইনেটিক ফ্রিকশনটা কিসে রূপান্তরিত হয়ে যাবে? কাইনেটিক ফ্রিকশনটা হচ্ছে এখানে থার্মাল এনার্জিতে রূপান্তরিত হবে, যে দেখবো যে চাকার এখানে একটি গরম অনুভূত হবে। তো জাস্ট এই বিষয়গুলো যে আমাদের ফ্রিকশনাল ফোর্স যে একটি নন কনজারভেটিভ ফোর্স, যেটা যে পুরোপুরি আবার রিকভার করা সম্ভব না, সেই বিষয়টি এখানে একটু দেখো। এখানে দেখবো হচ্ছে কি একটি প্রপার্টি যেটা আমরা আগেও পড়ে এসেছি, সেটা হচ্ছে কি ক্লোজড পাথের ক্ষেত্রে কনজারভেটিভ ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডান হয়ে থাকবে সেটি হচ্ছে 0 হবে, আর নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান ক্লোজ পাথের ক্ষেত্রে 0 হবে না। এই বিষয়টি এখানে একটু আলোচনা করা হয়েছে। এখানে একটু দেখো, যদি একটি বস্তুকে
গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে এ থেকে বি তে নেওয়া হয়, তাহলে এর দ্বারা কৃত কাজ হবে কত? মাইনাস mgh। আবার যদি বস্তুটিকে বি থেকে এ তে আনা হয় h ডিস্টেন্স, দূরত্ব অতিক্রম করে, তাহলে এর দ্বারা কৃত কাজ হবে mgh। তাহলে টোটাল এটা একটা ক্লোজড পাথ, এ থেকে বি তে নেওয়া হয়েছে আবার বি থেকে এ তে আনা হয়েছে, তাহলে এই ক্লোজড পাথের ক্ষেত্রে তার মানে হচ্ছে তাদের ডিস্টেন্স হচ্ছে 0, তার ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন হচ্ছে একটাই, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে 0। হ্যাঁ, কারণ হচ্ছে কনজারভেটিভ ফোর্স কিসের উপর ডিপেন্ড করে? ফাইনাল এবং ইনিশিয়াল পজিশনের উপর। এই ক্ষেত্রে কি হচ্ছে? ওয়ার্ক ডান 0 হচ্ছে এবং ডিসপ্লেসমেন্টও কি হচ্ছে? 0 হচ্ছে। ঠিক আছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট 0 হলেও নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডান 0 হবে না ক্লোজড পাথের ক্ষেত্রে। যেমন একটি বস্তুকে এখানে একটু দেখো, একটু টেবিলের উপর একটি বস্তু রাখা আছে, বস্তুটিকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এ তে আনা হয়েছে, তাহলে এই বস্তুর উপর যে টোটাল যে ওয়ার্ক ডানটা হয়ে থাকবে সেটা কি হবে না? সেটা 0 হবে না। কারণ হচ্ছে এখানে ডিস্টেন্স 0 হওয়া সত্ত্বেও মানে তার কিন্তু এই পথের উপর ডিপেন্ড করবে, এক একটা পথ এক একটা কি দিবে? ওয়ার্ক ডান দিয়ে থাকবে। বি থেকে সি, ডি থেকে এ, এরা হচ্ছে যে দীর্ঘ পথের, এদের যে পথ দিয়ে যে যখন যাবে বস্তুটি, এই ওয়ার্ক ডানটা টোটাল ওয়ার্ক ডানটা 0 হবে না, তার একটা মান থাকবে। একটু খেয়াল করো, এখানে আমি কি করেছি যে কিভাবে কনজারভেটিভ ফোর্স এবং নন কনজারভেটিভ ফোর্স ক্যালকুলেট করা যায়। হ্যাঁ, একটি ফোর্স দেয়া আছে, আমি কিভাবে বুঝবো এই ফোর্সটি কনজারভেটিভ না নন কনজারভেটিভ? তো কনজারভেটিভ ফোর্স কিছু শর্ত মেনটেন করে চলে। সেই শর্তগুলো কি? যদি আমার এমন একটি ফোর্স দেয়া থাকে, যেমন দেখো F equal to fx i ভেক্টর প্লাস fy z ভেক্টর প্লাস fz k ভেক্টর, এই ফোর্সটি কি কনজারভেটিভ না নন কনজারভেটিভ? সেটা আমরা কিভাবে বুঝবো? এটি বুঝবো হচ্ছে যদি এই ফোর্সটি নিচের এই শর্তটি মেনে চলে। যেমন কেমন শর্তটি? del fx by del y equal to del fy by del z, এটা একটি শর্ত যদি এই শর্তটি মেনে চলে। অথবা সাথে সাথে del fx by del z equal to del fz by del x, এটি এবং del fy by del z equal to del fz by del y, এই তিনটি শর্ত যদি একটি ফোর্স মেনে চলে তাহলে আমরা বলবো যে ওই ফোর্সটি হচ্ছে কনজারভেটিভ ফোর্স। আর যদি এই শর্তগুলো মেনে না চলে তাহলে বুঝবো যে ওই ফোর্সটি হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে আমরা একটি এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলটি কি দেওয়া আছে? f ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি 3y i ভেক্টর প্লাস 3x z ভেক্টর ইজ একটা ভেক্টর, একটা ফোর্স দেওয়া আছে। এই ফোর্সটি কনজারভেটিভ না নন কনজারভেটিভ ফোর্স, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা যদি এই উপরে এই শর্তটাতে ফেলে দেই তাহলে আমরা কি পাবো? যে আমি যদি করি del fx by del y করি, তাহলে হচ্ছে দেখো del fx হচ্ছে কি 3y, del y করলে আমরা পাচ্ছি কি del y দ্বারা করছি তাহলে 3 পাচ্ছি, ইকুয়াল টু এখানে হচ্ছে 3x কে আমরা কি করতেছি? del x দিয়ে ডিফারেন্সিয়েট করছি, তাহলে 3 পাচ্ছি। তাহলে এই একটা শর্ত সে মেনে মানলো। দ্বিতীয়টা কি? del fx by del z equal to del fz by del x, এই ক্ষেত্রে দেখো fx হচ্ছে 3y, একে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, আর del fz হচ্ছে 0, একে del x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। তাহলে এই শর্তটা সে মেনে নিল। এরপরে কি আসছে? del fy by del z, fy হচ্ছে 3x by del z যদি করি তাহলে এটা কি হবে? কনস্ট্যান্ট মান 0 আসবে। আবার হচ্ছে del fz কে del y দিয়ে করলে del fz এর মানে fz এর মান হচ্ছে 0, তাহলে del y দিয়ে করলে 0 আসবে। তাহলে তিনটি শর্তই হচ্ছে এই ফোর্সটি কি করেছে? মেইনটেইন করেছে। তাহলে এই ফোর্সটিকে আমরা বলবো হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তো তোমাদের এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, দেখো একটি ফোর্স F equal to I vector plus 3y z vector acts on a body
একটা বডির উপর অ্যাক্ট করতেছে and follows the path as shown, এবং সে এখান থেকে ও থেকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ তে আসছে। ক্যালকুলেট দ্য নেট ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই ফোর্সটা দ্বারা যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটা তোমরা বের করবে। তোমরা দেখছো যে আমি ছোট ছোট টপিকগুলো নিয়ে আলোচনা করছি এবং তোমাদের জানা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তোমরা এই বিষয়গুলো সম্পর্কে বা এই টপিকগুলো সম্পর্কে অনেক বেশি জানো হয়তো, কারণ তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলেই তোমরা অনেক বেশি পড়ে এসেছো। তারপরেও আলোচনা করছি, তোমরা একটু আনন্দ নিয়ে পড়াশোনাগুলো একটু করো, যেহেতু এখন অনেক বৈরী সময় চলছে আমাদের মানসিক এবং শারীরিকভাবে ভালো থেকে অল্প অল্প করে পড়াশোনা করতে হবে। জাস্ট একটু রিকল করার জন্যই আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। আমি চেষ্টা করব যে তোমাদের সিলেবাসের প্রত্যেকটি টপিক যেন আলাদা আলাদা করে আলোচনা করতে পারি। একটু হয়তো বোরিং হবে, জানা বিষয়গুলো বারবার হচ্ছে পড়ানো হবে, তারপরেও আমাদের কি থাকবে, একটা গোছানো একটা পড়াশোনা থাকবে। হ্যাঁ, তোমরা হচ্ছে এই গোছানো পড়াশোনার মধ্যে খুব ভালোভাবে নিজেদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারবে। তো আমি শুধু একটু গাইডলাইন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের মতো করেই কিন্তু পড়বে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।